হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। সকাল থেকে মহা আয়োজনে ঘরদর পরিপাটি করে গোছানো হচ্ছে। এমনিতেই এই বাড়িটি যথেষ্ট ছিমছাম রাখা হয়, আজ একদম ফুল লাগিয়ে ডেকোরেশন করা হচ্ছে। তোহা সকালে ঘুম ভেঙে এসব দেখে খুব অবাক হলো। সৌরভ তার ঘরে এসে জানালো। আপনার ভিসা কনফার্ম হয়ে গেছে ম্যাডাম, আগামীকাল সন্ধ্যার ফ্লাইটে আপনি ইটালি যাচ্ছেন। তোহা বেশ অবাক কণ্ঠে বলল, বলেন কি, এত দ্রুত ভিসা রেডি? আমাদের স্যারের কাছে কিছুই অসম্ভব না। তোহার কণ্ঠে গমগমে গৌরব। তোহা শান্ত কণ্ঠে জানতে চাইল, আমি একা যাব? অবশ্যই না, আপনার নিরাপত্তার জন্য বডিগার্ড যাবে। আমি কি বডিগার্ডদের মধ্যে থেকে কাউকে সিলেক্ট করতে পারবো? সৌরভ কিছুক্ষণ চুপ থেকে দ্বিধাভরা কণ্ঠে উত্তর দিল, জানি না, আপনার ইচ্ছা। এই বিষয়ে স্যারের সঙ্গে কথা বলে নিতে হবে। তোহা চোখ বন্ধ করে হাসল। হাই তুলতে তুলতে ফরমাইশ করল। হাসান সাহেবকে পাঠিয়ে দিন। সৌরভকে একটু বিব্রত দেখালো। কোনো উত্তর না পেয়ে তোহা চোখ খুলে চাইতেই সৌরভ বলল, হাসান এখানে নেই, আচ্ছা, তাহলে উনি ফিরলে বলবেন আমার সঙ্গে দেখা করতে। সে ফিরবে না। তোহা শোয়া থেকে ধপ করে উঠে বসলো। এবার ফিরবি না কেন? কাজের কারণে তাকে অন্য কোথাও ট্রান্সফার করা হয়েছে, এখন ফিরবে না। তোহা এক পর্যায়ে একটু শান্ত হলো। সে তো অনেক কিছু ভেবে নিয়েছিল। গতকাল তাদের কথোপকথন শুনে হাসানকে আবার কেউ মেরে ফেলেনি তো। এই বাড়িতে আসার পর থেকে তোহার মনে হয় মানুষ খুন করা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু হাসান না ফিরলে তার সমস্যা হয়ে যাবে। এই বাড়িতে বিশ্বস্ত অন্য কাউকে খুঁজে বের করা মুশকিল। একমাত্র হাসানকে এই নরম হৃদয়ের মানুষ মনে হয়েছিল, যাকে দিয়ে সব করানো যায়। অন্যরা কেমন যেন আমিরের মতো কাঠখোট্টা নির্জব। এরা কেউ তোহার সমস্যা বুঝবে না বলে মনে হয় না। কিন্তু হাসান তোহার সঙ্গে দেখা না করে চলে গেল। সে কি আসলে চলে গেছে নাকি তাকে বের করে দিয়েছে? মেয়েটা বেশ লম্বা, কোমর পর্যন্ত চুল, রূপবতী, অনন্যা। তোহা যতদূর জানে এই বাড়িতে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। সেদিন বৃষ্টি আসতে চেয়েছিল, কিন্তু অনুমতি দেওয়া হলো না। আর আজ এই সুন্দরী টপটরি লালনা কি অটপকে ঢুকে গেছে বাড়িতে। সবার উপর এমনভাবে হুকুম জারি করছে যেন বাড়িটা তার নিজের। তোহা ফিসফিস করে জানতে চাইল, উনি কে? সৌরভ গাল ভরাট করে হাসল। উনি আমাদের ম্যাডাম। ম্যাডাম মানে? মানে ভাবি, স্যার একমাত্র ওয়াইফ, আজকে স্পেশাল গেস্ট, ওনার জন্যই তো এত আয়োজন। তোহার মাথা ঝিমঝিম করে উঠল। সে কি চোখ ঝাপসা দেখছে নাকি কানে ফুল শুনছে? এর মধ্যে কি হলো সৌরভ যেন কিছুই বুঝলো না। তোহা থতমত দেখে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। চোখ মেলার পর তোহা দেখতে পেল তার সামনে বসে আছে আমির। একটা থার্মোমিটার এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ করো। তোহা তার কথা কিছুই বুঝলো না, পিট করে তাকিয়ে রইল। আমির অনুশস্ত স্বরে বলল, মায়া, হ্যাঁ করো। তোহার সঙ্গে সঙ্গে হা পড়ল। আমি তার মুখে থার্মোমিটার বুঝে দিয়ে কপালে হাত রাখলো। একটু চিন্তিত গলেই বলল, জ্বর তো এখনো কমেনি, এটা ভালো লক্ষণ নয়। আমাকে কেউ কিছু জানায়নি কেন? আপনি ভাবি ম্যাডামের ওয়েলকাম পার্টি নিয়ে এত ব্যস্ত ছিলেন যে এসব জানিয়ে আপনাকে বিরক্ত করতে চাইনি স্যার। এই ম্যাডাম তো সকাল থেকে খাওয়া দাওয়া করেননি। শিট। আমির হতাশ চোখে তোহার দিকে তাকালো। কেন খাওয়া দাওয়া করোনি তুমি? তোহার আরেকবার মনে পড়ে গেল সকালের ঘটনা। সেই সুন্দরী রমণী, তাহলে সেই স্বপ্নে দেখিনি? সেই সুন্দরী রমণীকে তাহলে সে স্বপ্ন দেখিনি, সে সত্যি এসেছে, সে আমিরের বউ। তোহার কাশি উঠে গেল। সে এত বেশি পরিমাণে কাশতে লাগলো যে তখন আর তার মুখ থেকে থার্মোমিটার বের করে নিতে হলো। আমির গ্লাসে পানি ঢেলে দিয়ে বলল, নাও পানি খাও। খাবো না পানি। আপনার এত কি? আমাকে নিয়ে চিন্তা না করে আপনি নিজের কাজে যান। সৌরভ ভীত এবং বিস্মিত দৃষ্টিতে বলল, ম্যাডাম এসব আপনি কি বলছেন? স্যার আপনাদের জন্য এত টেনশন করছেন আর আপনি স্যারের সাথে এমন বিহেভ করছেন, এটা তো ঠিক না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা কি আমার আপনার থেকে শিখতে হবে? এই কথা বলেই আমিরের হাত থেকে পানির গ্লাস নিয়ে নিজের মাথায় ঢেলে দিল তোহা। তারপর অদ্ভুত হেসে বলল, এই তো পানি খেয়েছি আমি, এবার খুশি? সৌরভ এবং
সৌরভ এবং আমির তোহার অদ্ভুত কাণ্ড দেখে নির্বাক হয়ে গেল। দুজনেই এবার চোখাচোখি করলো। আমি ধাতস্থ হয়ে বলল, বুঝতে পারছি আঙ্কেলের মৃত্যুতে তোমার মাথা ঠিক নেই, কিন্তু তাই বলে তুমি এমন করবে কেন? মায়া, এগুলো তো কোনো সমাধান না। খবরদার, আমাকে মায়া বলবেন না। এই নামে আমাকে আমার শুধু আপনজনেরা ডাকে। আপনি আমার কি হন যে কথায় কথায় আমাকে এই নামে ডাকছেন? আমি থতমত খেয়ে গেল। খানিকক্ষণ চুপ থেকে হঠাৎ ভুরু কুঞ্চিত করল। সামান্য ক্রোধস্বরী বলল, কারণ আমি তোমার অন্য কোনো নাম জানি না। আমার নাম পাগল। এখন থেকে আমাকে পাগল ডাকবে না। আমি আরও ভেবাচেকা খেয়ে গেল। হঠাৎ ঝনঝন শব্দ বেজে উঠল সিঁড়িঘরে। স্নেহা এত ধাক্কায় কাছের অ্যাকোয়ারিয়াম ভেঙে ফেলেছে। তারপর ইচ্ছামতো চেঁচামেচি শুরু করেছে। অ্যাকোয়ারিয়াম থেকে তার পছন্দের মাছ গায়েব। কার এত বড় সাহস হলো তার মাছ সরানোর? একজন তাকে জানালো মাছটি মরে গেছে। স্নেহা তার মাছের কবর দেখতে চাইল, কিন্তু মাছকে তো কবর দেওয়া হয়নি। এ নিয়ে সে আরও রাগারাগি শুরু করলো। আমির বউয়ের রাগ ভাঙাতে হন্তদন্ত হয়ে বের হলো। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে বউয়ের কাছে যেতে না পারলে নির্ঘাত কোনো অনর্থক বেঁধে যাবে। পুরো ব্যাপারটায় তোহার হৃদয়ে প্রবলভাবে আঘাত হানলো। আমি চলে যেতে তোহা বিড়বিড় করে বলল, যার স্বামী মানুষ মেরে ফেলে সে মাছের মৃত্যু নিয়ে আফসোস করছে। ব্যাপারটা অদ্ভুত না? সৌরভ চাপা স্বরে উত্তর দিল, আরও অনেক অদ্ভুত ব্যাপার দেখবেন ম্যাডাম। আমার ধারণা মতে স্যার সবচেয়ে দুঃখী বিবাহিত পুরুষ। এই কথা কেন বললেন? অবস্থা দেখছেন না, এই শান্তির বাড়িতে অশান্তি মাত্র শুরু। আমাদের স্যারের ভয়ে সবাই কাঁপে, কিন্তু স্যার কাঁপে তার বউয়ের ভয়ে। এটাই তো স্বাভাবিক। পুরুষ মানুষ যতই সাহসী হোক, বইয়ের কাছে সবাই ভেজা বেড়াল। ঠিক বলছেন ম্যাডাম, এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি কখনো বিয়ে করব না। স্যারের অবস্থা দেখে আমার এত মায়া হয়। আপনি কিন্তু ভুল করে ঘরের বাইরে পা রাখবেন না ম্যাডাম। স্নেহা ম্যাডাম এখন পর্যন্ত রেখে আছেন। স্নেহা ম্যাডাম এখন প্রচণ্ড রেগে আছেন। এই অবস্থায় যদি তিনি দেখেন বাড়িতে কোনো মেয়ে মানুষ আছে, তাহলে কেলেঙ্কারি হবে। তোহার সামান্য আগ্রহী হয়ে জানতে চাইল। কীরকম কেলেঙ্কারি হতে পারে? সৌরভ বিপর্যন্ত কণ্ঠে বলল, স্নেহা ম্যাডাম স্যারকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারেন। তাহলে তো ভালোই, আপনাদের স্যার বেঁচে গেল। তোহার শেষ কথা না শুনেই সৌরভ দ্রুত দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল, যেন সব ঝামেলা আজ তাকে সামলাতে হবে। সে এক্ষুনি না গেলে কিছুই ঠিক হবে না। তোহা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার পর ভাবল, তার অবশ্য একবার স্নেহার সামনে যাওয়া উচিত। যে বাড়িতে মেয়ে নিশে সে বাড়িতে সে মেয়ে হয়ে দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাছাড়া গতরাতে সে আমিরের ঘরে থেকেছিল। এসব খবর স্নেহা জানলে কি হবে? ছি, তোহা এসব কি চিন্তা করেছে? সে কি অনেক বাজে মেয়ে হয়ে যাচ্ছে? না হলে অন্যের সংসার ভাঙার মতো জঘন্য চিন্তা তার মাথায় আসবে কেন? আমি স্নেহার বিয়ের বয়স মাত্র 3 মাস। সারা জীবন একাকিত্ব নিয়ে কাটাতে চায় আমির। হঠাৎ স্নেহার মতো একটি মেয়েকে কিভাবে বিয়ে করে ফেলল, সে এক বিরাট রহস্য। আপনারা এই রহস্যে কিছুই জানেন না? কিভাবে জানবো ম্যাডাম? স্যারকে প্রশ্ন করার সাহস কারণেই। প্রশ্নটা যদি আমি করি? রাশেদের চেহারা চিমসে গেল। সে এসেছিল তোহার ঘরটা গুছিয়ে দিতে। এই ফাঁকে তোহা তাকে নানান প্রশ্ন করেছিল। তার উত্তর দিতে গিয়ে মুখ ফসকে সে অনেক কথা বলে ফেলেছে। এইসব স্যারের কানে পৌঁছালে হাসানের মতো তারও চাকরি যেতে পারে। যদিও স্নেহা আছে তার চাকরি বাঁচানোর জন্য, কিন্তু স্নেহাকে বিপদে ফেলাতে চায় না। রাশেদ কাতর স্বরে বলল, ম্যাডাম প্লিজ এইসব নিয়ে ঝামেলা বাড়াবেন না। স্যার তার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা পছন্দ করে না। আমি যে আপনাকে সব বলেছি তা জানাজানি হলে। তোহা বিছানায় বসে পা নাচাতে নাচাতে রিল্যাক্স হয়ে বলল, আপনি এত ভাববেন না। আপনার কথা কেউ জানবে না। শুধু আমাকে এইটুকু বলুন, তাদের বিয়েটা কিভাবে হয়েছিল আর তাদের মধ্যে সম্পর্ক কেমন? আপনি এসব জেনে কি করবেন ম্যাডাম? এমনি জানতে চাই। বিয়ে তো হঠাৎ করেই হয়েছিল। এর আগে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। আমি বলতে পারবো না। স্যার খুব ইন্ট্রোভার্ট, তার মনের কথা জানা খুব কঠিন। তবে এটা আমরা সবাই জানি যে স্যার স্নেহা ম্যাডামকে অসম্ভব ভালোবাসে। শুধু ম্যাডাম ছাড়া আজ অবধি তিনি অন্য কোনো মেয়ের দিকে তাকায়নি, কথাও বলেনি। স্নেহা ম্যাডামকে ছাড়া তিনি কিছুই বুঝতেন না। একবার স্নেহা ম্যাডামের কঠিন অসুখ হলো, বাঁচার কোনো আশঙ্কা নেই। আমির স্যার তখন কি করতে জানো? সারাক্ষণ নামাজে সিজদায় পড়ে থাকতেন। ধর্মের প্রতি স্যারের এত বিশ্বাস আমরা সেই প্রথমবার দেখলাম।
স্যার তো সিদ্ধান্ত নিয়েছিলেন স্নেহা ম্যাডামের কিছু হলে তিনিও বাঁচবে না। আত্মহত্যা বস্তু করে ফেলেছিলেন, কিন্তু সৌভাগ্যবত স্নেহা ম্যাডাম বেঁচে গেলেন। আমরাও আবার আমাদের স্যারকে ফিরে পেলাম। রাশেদ বানিয়ে বানিয়ে অনেকগুলো মিথ্যা কথা বলে থামলো। এমনকি অসহ্য জ্বালাতনে ছটফট করছে তহা সকাল থেকে। তার উপর এসব শুনে তার হৃদয় দহন আরও বেড়ে গেল। চোখ জ্বালা করতে লাগলো। ফরুকুসকে বলল, হয়েছে, চুপ থাকুন এবার, আমি আর শুনতে চাইছি না। রাশেদ চলে যেতে উদ্বিগ্ন হতে তোহা প্রশ্ন করল, আচ্ছা হাসান সাহেব কি আর আসবে না? বলতে পারছি না ম্যাডাম। ঠিক আছে যান। রাশেদ গিয়ে আবারও ফিরে এলো। ম্যাডাম একটা কথা, বলুন। আগামীকাল আপনাকে যেতে হবে। যতক্ষণ এখানে আছেন ঘর থেকে বের হবেন না প্লিজ। স্নেহা ম্যাডাম আপনাকে দেখলে প্রবলেম হতে পারে। কেন? আপনি তো জানেন এই বিয়েবাড়িতে মেয়ে নিষেধ। তোহা কিছু বলল না, কেবল মাথা নাড়ালো। রাশেদ চলে যাওয়ার পর সে ভাবতে লাগলো, আচ্ছা স্নেহার প্রতি অতিরিক্ত ভালোবাসা থেকে কি আমি নিজের বাড়িতে মেয়েদের প্রবেশ নিষেধ করে রেখেছে? স্নেহা ছাড়া অন্য কোনো মেয়ে তার স্পর্শ আসতে পারবে না? এটাও কি আমিরের ভালোবাসার নীতি? স্নেহা নামক মেয়েটির প্রতি অস্বাভাবিক ঈর্ষা তহার হৃদযন্ত্রণা বিফল হয়ে আসছে। বাবার মৃত্যুর পর ভরসা করার মতো একজন মানুষকে সে পেয়েছিল, অথচ সেই মানুষটিও তাকে ধোঁকা দিল। আগে যদি সে জানতো আমি বিবাহিত, তাহলে কখনো তার প্রেমে পড়তো না। আচ্ছা সেদিন রাতে সে তহা আমিরকে হয়ে থাকতে দিয়েছিল, তখন আমির তাকে একবারও বাধা দিল না কেন? অবশ্য সে তখনও তহার অনুভূতির কথা জানতো না, এখনও জানে না। তহার কি উচিত? সব জানিয়ে দেওয়া। সে আমিরকে একটা চিঠি লেখার সিদ্ধান্ত নিল। চিঠিটা ড্রয়ারে রেখে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে আজ রাতেই। আমির বাড়িটা কোনো বাড়ি নয়, পুরোটাই তার অফিস। তার জগৎ শুধু তার কাজে সীমাবদ্ধ। তার একটা অস্বাভাবিক অতীত আছে, সেই কথা সবাই জানে। যে অতীতের কারণে আমিরের পরিবার কেন্দ্রিক জীবন ভীষণ অপছন্দ করে। সে তার আশেপাশে কোনো আপন মানুষের বিচরণ সহ্য করতে পারে না। তাকে সবসময় অপরিচিতরা ঘিরে থাকবে আর প্রত্যেককে তার ভয়ে মাথা নুইয়ে রাখবে, এটাই সে চায়। আমি কাউকে শতভাগ বিশ্বাস করে না, কারো প্রতি মায়া জন্মায় না তার। মানুষ হত্যা করে সে দক্ষ, এ নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনাও ছিল না। তবে এই প্রথম জাবেদ সাহেবের জীবন নেওয়ার পর তার আফসোস হচ্ছে। সে একজন সৎ নিরপরাধ মানুষকে হত্যা করেছে, একটা নিষ্পাপ মেয়েকে ইতিম বানিয়েছে। এই অপরাধবোধ আমিরকে ঘুমাতেই দিচ্ছে না। আমি চেয়ারে হেলান দিয়ে বসে কপালে হাত ঠেকালো, চিন্তা করতে লাগলো তোহার কথা। তখনই হঠাৎ আমিরের হাত থেকে পানির গ্লাস নিয়ে কেমন নিজের মাথায় ঢেলে দিল তহা। আমির এই দৃশ্য ভুলতে পারছে না। মেয়েটা এমন অস্বাভাবিক আচরণ কেন করছে? বাবার মৃত্যুর কারণে কি সে কোনো সাইকোলজি জিঅর্ডারে ভুগছে? দরজা ঠেলে ভিতরে ঢুকলো স্নেহা। আমি সাথে সাথে তার পিছিয়ে অন করলো। স্নেহার কাছে এসে দাঁড়ালো, রাগে সুরে বলল, কি সমস্যা তোমার? তুমি এমন কেন? স্নেহার বড় বড় চোখ থেকে ঠিক করে পড়েছে আগুন। আমি সরল দৃষ্টিতে চাইল, নর্মকণ্ঠে শুধালো, আমি এই বাড়িতে এসেছি প্রায় 1 ঘন্টা হতে চললো, অথচ তুমি আমার সাথে একটা কথাও বলনি। অ্যাটলিস্ট এইটা তো জিজ্ঞেস করতে পারতে যে আমি কেমন আছি। আমি তার চশমা ঠিক করে অতি নির্লিপ্ত কণ্ঠে বলল। সরি, তুমি কেমন আছো? স্নেহার রাগ আরো বৃদ্ধি পেল, কিটমিট করে বলল, মনে হয় আমি একটা রোবটের সাথে সংসার করছি। তুমি কি কোনো দিন বদলাবে না? শুধু শুধু বদলাতে যাব কেন? আমি যেরকম ছিলাম সেরকমই জেনেই তুমি আমাকে বিয়ে করেছিলে স্নেহা। তাহলে এখন হঠাৎ বদলানোর প্রশ্ন কেন আসে? আমাকে ওয়েলকাম জানাতে বলেছিলাম, তোমার এই অফিস নামক বাড়িতে ফুল দিয়ে কভার করতে বলিনি। এভাবে সারা বাড়িতে ফুল না লাগিয়ে যদি তুমি আমার হাতে একটা গোলাপ তুলে দিতে, তাহলে আজকে আমার জীবনের শ্রেষ্ঠ দিন হতো। সরি। স্নেহার কাঁদতে শুরু করলো। হঠাৎ আমির কোনো কথাই বলছে না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কম্পিউটারের স্ক্রিনে। স্নেহা আমিরকে সজনে একটা ধাক্কা মেরে বিছনায় বসালো, অভিযোগ করে বলল, আমি বাড়িতে ঢোকার সাথে সাথে তোমার এমপ্লয়িরা ম্যাডাম ম্যাডাম করে
ঝাঁপিয়ে পড়লো। আমার আমার গায়ে ফুল ছিটাতে লাগলো। অথচ তোমার দেখা নেই। তুমি আছো তোমার কাজ নিয়ে। এতদিন পর আমি ফিরলাম, কিন্তু তোমার মধ্যে কোনো উৎসাহ নেই। আচ্ছা, তুমি কি আমাকে একটু মিস করনি? স্নেহা জানে আমিরের উত্তর না হবে, তবু কেন প্রশ্ন করলো। কিন্তু প্রশ্ন উত্তর জানা থাকলেও প্রশ্ন করতে ইচ্ছা হয়, যদি কোনোভাবে উত্তরটা বদলানো যায় সেই আশায়। কিন্তু স্নেহার জীবনে কিছুই বদলায়নি। আমির আগে যেমন ছিল এখনো তেমনই আছে। 3 মাসে যেখানে কিছু পরিবর্তন হয়নি, সেখানে 3 বছরে কিছু পরিবর্তন হওয়ার প্রশ্নই আসে না। তোহা নিজের ঘরে উসখুস করছে। পুরো ঘরময় প্রায় 10 বার চক্কর কাটল, কিন্তু অস্থিরতা কমল না। তাকে আসলেই ঘরবন্দি রাখা হয়েছে। কেউ তাকে বের হতে দিচ্ছে না। এইভাবে সারাদিন ধরে সে একটা মেয়ের ভয়ে ঘরে বসে থাকবে নাকি? একেই তো বউয়ের ভয়, তাহলে এতই যখন ভয়ের ভয়, তাহলে তোহাকে এনেছে কেন এখানে? বাড়ি থেকে মেন গেট খোলার শব্দ এলো। তোহা দৌড়ে বারান্দায় গিয়ে দেখলো একটা বিশাল গাড়ি বের হচ্ছে। সম্ভবত আমির আছে গাড়ির ভেতরে। সে ছাড়া এত রাতে গাড়ি নিয়ে আর কেই বা বের হবে? তোহার মনে হলো এই তো সুযোগ। সে এখন আমিরের অনুপস্থিতিতে এই বাড়ি ছেড়ে চলে যাবে। ফিরে এসে আমির তাকে খুঁজেও পাবে না। এটাই তার শাস্তি। তোহা প্রথমে চিঠি লিখে সম্পূর্ণ করলো। শ্রদ্ধেয় আমির সাহেব, সালাম নেবেন। আপনার বাড়িতে মেহমান হিসাবে আমি 7 দিন ছিলাম। একদিনও আমার আদর যত্নের কমতি হয়নি। আমি পরিতৃপ্ত, সন্তুষ্ট। তবে আপনার বাড়ি ছেড়ে আমাকে যেতে হবে। আপনি আমার বাবাকে কথা দিয়েছিলেন আমাকে ইটালি পৌঁছে দেবেন। দুঃখজনক ব্যাপার হচ্ছে, আপনার কথা আমি আপনাকে রাখতে দিতে পারবো না। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত টিকতে পারছি না। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা খুবই দুঃসাধ্য ব্যাপার। আমি ইটালিও যেতে চাই না। আমাকে ক্ষমা করবেন। আপনাকে না জানিয়ে এইভাবে চলে যাচ্ছি, তাই আমি বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন। এতটুকু লেখার পর তোহার নিচে গুটি গুটি করে আরও কয়েক লাইন লিখলো। তারপর এক টানে কেটে দিল। অথচ কেটে যাওয়ার পর লেখাগুলো দেখা যাচ্ছিল। আপনার স্ত্রী খুব সুন্দরী। আমি দূর থেকে দেখেছি। মনে হয় সে খুব ভালো মেয়ে। আপনারা সবসময় একসঙ্গে ভালো থাকুন, এটাই আমার দয়া, মায়া। তোহা চিঠিটা ভাঁজ করে ডয়ারে রাখলো। এবার সে তৈরি হয়ে নিচে নামলো। তাকে প্রথমে মেন গেটে থামানো হলো। কোথায় যাচ্ছেন ম্যাডাম? বাইরে হাঁটতে যাচ্ছি। সরি ম্যাডাম, স্যারের অনুমতি ছাড়া আপনি বের হতে পারবেন না। মানে আপনাদের স্যার কি আমার গার্ডিয়ান যে তার অনুমতি ছাড়া বের হওয়া নিষেধ? মেন গেট খোলা সম্ভব না। স্যার চাবি নিয়ে গেছেন সাথে করে। যতক্ষণ তিনি না ফিরছেন ততক্ষণ কেউ বের হতে পারবেন না। বিরক্তিতে তোহার কপাল কুঁচকে গেল। কি অদ্ভুত ব্যাপার, নিজেকে বন্দিনী মনে হচ্ছে তার। সে ঝগড়া করার প্রস্তুতি নিল। হঠাৎ খুব ভয় পেয়ে উপরে তাকালো গার্ড। তার দৃষ্টি অনুসরণ করে তোহাও তাকালো। একজোড়া সুন্দর চোখ তোহাকে পর্যবেক্ষণ করছে উপর থেকে। সেদিকে তাকাতেই চমকে উঠল তোহা। স্নেহা মৃদু হাসলো। মেয়েটার হাসি অসম্ভব মিষ্টি। তোহার সর্বাঙ্গ তীব্র ঈশ্বর জলে ফুঁড়ে উঠল। তোহার খুব হাঁসফাঁস লাগছে। স্নেহা তার সামনেই দাঁড়ালো। ট্রেতে করে আনা 2 গিলাস বরফ শীতল জুস সেন্টার টেবিলের উপর রাখলো। তারপর শাড়ির আঁচল ঠিক করে একদম তোহার বরাবর বসল। চুলের খোপা খুলে দিল। বেরিয়ে এলো এক রাশ ভারী রেশমি চুল। শ্যাম্পুর তীব্র গন্ধ ম করতে লাগলো ঘরটা। তোহার শরীর রাগে জ্বলছে। স্নেহার অস্বাভাবিক সৌন্দর্য তার অন্তর্দহন শতগুণে বাড়িয়ে দিচ্ছে। কেন মেয়েটাকে এত সুন্দর হতে হলো? একটা নারীর সৌন্দর্য ঠিক, তার বিপরীত নারীটির জন্য নারকীয় যন্ত্রণার সমান। এই সত্য আগে কখনো বোঝেনি তোহা। কেমন আছো? জি, ভালো আছি। বাবার মৃত্যুর খবরটা শুনলাম। আমার খুব খারাপ লেগেছে। তিনি জান্নাতবাসী হোক। আমিন। তুমি যেন এখানে কতদিন ধরে আছো? তোহা উত্তর দেওয়ার আগেই স্নেহা নিজ থেকেই বলল। 1 সপ্তাহ, রাইট? তোহা কিছু না বলে কেবল মাথা নাড়ল একবার। স্নেহা ফিসেল হেসে বলল, প্রেমে পড়ার জন্য এইটুকু সময় যথেষ্ট, তাই না? চমকে উঠল তোহা। চরচ্চ করে উঠল তার হৃদয় যন্ত্রণার স্পন্দন। অবাক বিস্ময় নিয়ে সে চাইল স্নেহার মুখের দিকে। স্নেহার সুন্দর একজোড়া চোখ চকচক করছে। ঠোঁটে স্পর্শ বিদ্রুপের হাসি। অবাক হওয়ার কিছু নেই।
তুমি যেই মুহূর্ত থেকে আমিরের প্রেমে পড়েছো সেই মুহূর্ত থেকে আমি সব জানি। তোহা নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালালো। এত দ্রুত সে নার্ভাস হচ্ছে কেন? গম্ভীর হয়ে বলল, কি যাতা বলছেন, ছি। তুমি অস্বীকার করতে পারো না, আমি প্রমাণ করে দিতে পারি যে তুমি আমার স্বামীর প্রেমে হাবুডুবু খাচ্ছ। কান গরম হয়ে উঠল তোহার। মেয়েটা তাকে ভদ্রভাষা অপমান করতে ডেকে এনেছে নাকি? এত দ্রুত মেজাজ হারালে চলবে না। তোহা হতভম্ব হয়ে বলল। আপনার কি আমাকে এতটাই সস্তা মনে হয়? স্নেহা উঠে গিয়ে ডেয়ার থেকে চিঠিটা বের করলো। তোহা আরও বিস্মিত হলো। স্নেহা কিভাবে বুঝলো সেই ডেয়ারে একটা চিঠি আছে? এই মেয়ে কি মাইন্ড রিডিং জানে? সাংঘাতিক ব্যাপার স্যাপার। তোহা চুপচাপ বসে রইল। তাকে স্বাভাবিক থাকতে হবে, সে তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন ভয় পাচ্ছে? স্নেহা চিঠিটা খুলে সুন্দর সুরে পড়তে লাগলো। শেষের লাইনগুলো দ্বিতীয়বার পড়লো, তারপর একটু ভুরু নাচিয়ে বলল, আচ্ছা, এই লাইনগুলো তুমি কেটে দিলে কেন? এর মানে কি তোমার আমাকে ভালো মেয়ে মনে হয়নি? আর আমরা সারা জীবন একসাথে ভালো থাকি, এটাও তুমি চাও না? তোহার শক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল। এই ব্যাপারে আমি আপনাকে কৈফিয়ত দেব না। স্নেহা ঠোঁট উল্টে মাথা নাড়াতে লাগলো, যেন তোহার কথা বোঝার চেষ্টা করছে। তারপর আবার চিঠির দিকে চেয়ে বলল, আচ্ছা আচ্ছা, এই বাড়িতে তুমি আর এক মুহূর্ত টিকতে পারছো না। এখানে কাল পর্যন্ত থাকা দুঃসাধ্য ব্যাপার। এসব কেন লিখেছো চিঠিতে? এখানে তুমি কেন থাকতে পারছো না, আমি কি জানতে পারি? তোহা একটা বিরক্তি ভরা নিঃশ্বাস ছাড়ল, ধৈর্য নিয়ে বলল, যে বাড়িতে আমি আমার বাবার মৃত্যুর কথা শুনেছি, বাবার লাশ জড়িয়ে ধরে কেঁদেছি, সেই লাশ স্থাপন হতে দেখেছি, সেই বাড়িতে থাকতে আমার খুব কষ্ট হবে। এটাই তো স্বাভাবিক। তোমার বাবার মৃত্যু 1 সপ্তাহ হয়ে গেছে মায়া। এতদিন তো তোমার এখানে থাকতে অসুবিধা হয়নি। মাঝরাতে আমিরের ঘরে এসে শুতেও অসুবিধা হয়নি। তাহলে আমি আসার পরেই কেন? স্নেহার কিছু বলার আগে তোহা অগ্নিকণ্ঠে বলল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। একটা গ্লাস তুলে সজোরে স্নেহার মুখে ছুঁড়ে মারল সে। রঙিন পানিয়ে মাখামাখি হলো স্নেহার শরীর। তোহা ক্রোধসিক্ত থতমতে খেয়ে বলল, আমার সাথে এইভাবে কথা বলার অধিকার আপনাকে কেউ দেয়নি। দরজার বাইরে থেকে উকি দিল কয়েকজন। সৌরভ উদগ্রীব হয়ে এগিয়ে এলো, জিজ্ঞাসা করলো, ম্যাডাম এনি প্রবলেম? নো প্রবলেম, আপনি যেতে পারেন। সৌরভ বের হয়ে গেল। তোহা শান্ত হয়ে এলো দূরত্ব। সে বুঝতে পারছে এই কাজটা ঠিক হয়নি। রাগের বসে অনেকটা সিন ক্রিয়েট করে ফেলেছে সে, কিন্তু স্নেহাও তো কিছু কম পড়েনি। আচ্ছা, প্রেমে পড়ার আগে সে কি জানতো যে আমি বিবাহিত? জানলে তো কখনোই প্রেমে পড়তো না, আর এত কিছু ঘটাতও না। পুরো ব্যাপারটা কেমন বিশ্রী আর জঘন্য হয়ে যাচ্ছে। তোহা অনুতপ্ত স্বরে বলল, আই এম সরি। কোনো ব্যাপার না, আমি শাড়িটা বদলে আনছি। তোহা আশ্চর্য হলো একটু। সে ভেবেছিল স্নেহা আরও বড় সিন ক্রিয়েট করবে এই ব্যাপারটা নিয়ে, কিন্তু সে তো দ্রুত শান্ত হয়ে গেল কিভাবে? তোহার মস্তিষ্কে শিরা রীতিমতো দপদপ করে লাফাচ্ছে। সে কেন নিজেকে শান্ত রাখতে পারছে না? স্নেহা পোশাক বদল করে এলো, কিন্তু এবার সে বসল না। তোহাকে উদ্দেশ্য করে বলল, চলো আমার সাথে। ড্রাইভ করতে করতে অনেকটা পর চলে এসেছে আমির। এই রাস্তা সে চেনেও না, এমন অগ্রসরভাবে গাড়ি চালাতে থাকলো। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমির একটু থামলো, স্টিয়ারিংয়ে হাত দিয়ে রেখে বার কয়েক শ্বাস নিল জোরে জোরে। ইদানিং তার এই সমস্যাটা হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হয় হঠাৎ করে। দূরে কোথাও একটা ঘটনা ঘটেছে। কেউ অ্যাক্সিডেন্ট করলো নাকি? মানুষের উপচে পড়া ভিড়। একটা ছোট্ট মেয়ের আর্তনাদ শোনা যাচ্ছে। অনেকগুলো মানুষ একসাথে কথা বলার কারণে কিছু বোঝাও যাচ্ছে না ঠিকঠাক। একজন লোক আমিরের গাড়িকে পাশ কাটিয়ে যাচ্ছিল, তাকেই প্রশ্ন করলো আমির। আচ্ছা ভাই, এদিকে কি হয়েছে? একটা ভিক্ষুক খুব অসুস্থ, মনে হচ্ছে বাঁচবে না। ভিক্ষুক? জি, অনেকদিন অসুস্থ ছিল। আমি প্রায় এদিক দিয়ে যাওয়ার সময় ওদের টাকা দিতাম। কাছে কে এভাবে? ওনার মেয়েটা, মা মেয়ে একসাথে ভিক্ষা করতো। এখন মা মারা গেলে মেয়ের কি হবে? কতটুকু মেয়ে? খুবই ছোট, এই 7-8 বছরের হবে। আমির গাড়ি থেকে নেমে পড়ল। পথচারী লোকটি তার পেছনে আসছে। মেয়েটি মুখে আঁচলে চেপে কাঁদছে, খুব মিনতি করে বলছে,
আমার আম্মারে কেউ হাসপাতালে নিয়ে যাবেন? হাসপাতালে গেলে আম্মা বাঁচবো। যে অসুস্থ মহিলা ছালা বস্তার উপরে শুয়ে আছে তার মুখ থেকে লালা পড়ছে দেখে মনে হচ্ছে সে খুবই বেসামাল। এতগুলো মানুষ তাকে ঘিরে আছে, একটু বোধগম্য হয়তো তাদের মধ্য নেই। নিষ্পলক তাকিয়ে আছে শূন্যে। আমির একটু উচ্চস্বরে বলল, আপনারা সবাই হেল্প করুন আমাকে, ওনাকে গাড়িতে তুলতে হবে। প্রথমে সবাই একটু অবাক হয়ে তাকালো, যেন আমির কিছু অদ্ভুত কথা বলছে। একজন ভিক্ষুককে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া কখনো কোনো কাজের কথা হতে পারে না। সে পথচারীর সঙ্গে আমিরের কথা হয়েছে, সে সর্বপ্রথম এগিয়ে এলো। তারপর এক এক করে আরও সবাই সাহায্য করলো। মেয়েটি কাঁদতে কাঁদতে আমিরের দিকে ডাক কৃতজ্ঞতার দৃষ্টি তাকালো। আমির তার মাথায় হাত বুলিয়ে বলল, ডোন্ট ওয়ারি, তোমার আম্মা ঠিক হয়ে যাবে। মেয়েটি কান্না মুছে সাথে সাথেই মুখে হাসি আনলো। এমন ফয়সার একটা হাতেই যে তার নিজের মাথায় খুঁজছিল এতক্ষণ। তোহা কোনো প্রশ্ন না করে স্নেহার পেছনে পেছনে এলো। সবাই তাদের ঘাড় বাড়িয়ে দেখছে। তোহা খুব অস্বস্তি হচ্ছে। কিছুক্ষণ আগে সে সিনক্রিয়েট না হোটেলে এমন হতো না। সবাই কেমন ভয়ে ভয়ে আছে, বোঝাই যাচ্ছে স্নেহাকে এরা একটু ভয় পায়। আচমকা একটি দেওয়ালের সামনে এসে থামল স্নেহা। সাদা রঙের পেন্টিং ঝুলানো দেয়ালে। তারা সিঁড়ি ভেঙে নিচে নেমে এসেছে। এদিকটা সচরাচর কেউ আসে না। তোহা যে 7 দিন এই বাড়িতে ছিল, কখনো মনে হয়নি এখানে আসার কথা। স্নেহা পেন্টিং সরাতে ভেসে উঠল একটি দরজা। ধুলো ময়লা জমাট বাঁধানো এই দরজাটি দেখে তোহা ভয় পেয়ে গেল। স্নেহা চাবি বের করে বড় তালাটি খুলল, তারপর বাতি জ্বলে দিল। ঘরের দরজাটি যত অপরিষ্কার, ঘরটি ঠিক ততই পরিষ্কার, পরিচ্ছন্ন এবং পরিপাটি। তোহা বিস্ময় নিয়ে দেখতে লাগলো। প্রতিটি দেওয়ালে আমির স্নেহা চমৎকার সব ছবি আর ভিন্ন স্মৃতিময় জিনিসপত্র রাখা। ছবিগুলোর প্রত্যেকটিতে আমিরের চেহারায় হাসি। কি ঘনিষ্ঠ তারা, একে অন্যের সাথে যেন তারা চিরসুখী মানুষ। অথচ এই যে 7 দিন ধরে তোহা আমিরকে দেখছে, কখনো এভাবে হাসতে দেখিনি। তো কখনো তো মনে হয়নি আমি এত সুখী, বরং মনে হয়েছে কোথাও যেন একটা বিষাদের ছোঁয়ায় সারাক্ষণ ঢেউ খেলে যায় তার চোখে মুখে। খুব অন্যমনস্ক হয়ে তোহা ছবিগুলো দেখতে লাগলো। এই ঘরটা কোনো ঘর নয়, আমাদের ছোট্ট জগৎ, যেখানে শুধু আমি আছি আর আছে আমির। তোমাকে এই ঘরে কেন নিয়ে এলাম জানো? তোহা দুপাশে মাথা নাড়ালো। সে জানবে কি করে? স্নেহা ঠোঁটের হাসি চওড়া করে বলল, আমাদের এই সুন্দর জগতের সাথে পরিচয় করানোর জন্য। এখানে কোনো তৃতীয় ব্যক্তি আসার সুযোগ নেই। তুমি হয়তো ভাবতে পারো আমি তোমাকে নিয়ে ইনসিকিউর ফিল করছি, কিন্তু আসলে সেই রকম না। আমি জানি আমির সব সময় আমার ছিল আর আমারই থাকবে। সে একান্তই আমার নিজের। তোহার কষ্ট হলেও সে নিজের অনুভূতি ধামাচাপা দিয়ে জানতে চাইল। হাস্য মুখে বলল, শুভকামনা আপনাদের জন্য। তুমি সুন্দরী হলে আমার ভয়ের কারণ থাকতে পারতো, কিন্তু তুমি এতটাও সুন্দরী নও যে আমিরকে আটকাতে পারবে। অপমানে শিরশির হয়ে উঠল তোহার শরীরটা। মুখের পেশি শক্ত করে বলে উঠল, অন্যের স্বামীকে আটকানোর মানসিকতা আমার নেই। কিন্তু অন্যের স্বামীর প্রেমে পড়ার মানসিকতা তোমার আছে। তোহা নিজেকে ধাতস্থ করতে পারছে না। এক চর মেরে সামনে দাঁড়ানো মেয়েটিকে দাঁত খুলে ফেলা উচিত। স্নেহা আমিরের ভালোবাসা না হলে তোহা তাই করত। স্নেহার ফোন বেজে উঠল। সে ফিসফিস করে বলল, একটু অপেক্ষা করো। তোহা চুপচাপ বসে রইল ঘরটিতে। আমির আর স্নেহা ছবিগুলো নেড়েচেড়ে দেখতে লাগলো। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর স্নেহা এলো না। তোহার দরজার কাছে গিয়ে দেখলো বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক চিৎকার চেঁচামেচির পরেও কেউ দরজা খুলে এলো না। তোহা খুব দেরিতে বুঝতে পারলো যে তাকে বন্দি করে ফেলা হয়েছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হাসপাতালের ক্যান্টিনে বসে আছে তারা। আমি শান্ত হয়ে মেয়েটির খাওয়া দেখছে। মনে হচ্ছে সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। শরীফাকে দেখতে দেখতে হঠাৎ তোহার মনে পড়ে গেল, আচ্ছা সে কি রাতে খেয়েছে? তার তো জ্বর ছিল, জ্বরের কারণে জ্ঞানও হারিয়ে ফেলেছিল।
এখন তার কি অবস্থা জানা দরকার। আমি পকেট থেকে সেলফোনটা বের করলো, তখনই দেখলো সৌরভের মেসেজ। এর আগে কয়েকবার কলও দিয়েছিল সে, কিন্তু আমিরের ফোন সাইলেন্ট ছিল বলে টের পাইনি। সৌরভ খুব জরুরি না হলেও সাধারণ মেসেজ দেয় না। তোহার কিছু হয়নি তো? আমির উৎকণ্ঠ হলো। মেসেজ বক্সটা ওপেন করতে দেখলো স্নেহা আর তোহার দেখালো, অতঃপর কথা কাটাকাটি সব কিছু গুছিয়ে একটা বড়সড় মেসেজ লিখে পাঠালো সৌরভ। আমিরের মাথা গরম হয়ে উঠল। সে যা ধারণা করেছিল তাই হয়েছে। ক্যান্টিন থেকে বেরিয়ে অবলম্বে স্নেহাকে ফোন করলো আমির। হ্যালো ডার্লিং, বলো কোথায় আছো তুমি? স্নেহার আমোদে কণ্ঠ শুনে আমির খুবই বিরক্ত হলো। রক্ষস্বরে বলল, আছি একটা জায়গায়, তুমি মায়াকে ফোনটা দাও। মায়া? না বোঝার ভান করলো। আমির ঠান্ডা সুরে বলল, আমি জানি ও তোমার সাথেই আছে, আছে না? স্নেহা দীর্ঘশ্বাস ছাড়ল। সে যে তোহার সাথে দেখা করেছে এই ব্যাপারটা কেউ যাতে আমিরকে না জানায় সেই জন্য করার নির্দেশ দিয়েছিল, কিন্তু তবুও আমি জেনে গেছে, অর্থাৎ কেউ না কেউ তাকে জানিয়েছে। কিন্তু কে জানালো? তার কার এত বড় সাহস? স্নেহা কমল গলায় বলল, ও তো এখানে নেই। তাহলে কোথায়? তুমি ওকে কি বলেছ? বলেছি অনেক কিছুই, আমাদের মাঝে অনেক গল্প হয়েছে। তারপর হঠাৎ ওর কি যেন হলো, ও বাড়ি ছেড়ে চলে গেল। আমির উচ্চ গলায় জানতে চাইল, চলে গেল মানে? কোথায় গেল? আমি কিভাবে জানবো কোথায় গেল? আমাকে তো ও বলে যায়নি, আমি হলাম ওর শত্রুপক্ষ। আমির কপালে হাত ঠেকালো। তোহা এই রাতের বেলা কোথায় যেতে পারে? তুমি টেনশন করো না, ও যেখানেই যাক তোমাকে অবশ্যই জানাবে। তোমার জন্য চিঠিও রেখে গেছে একটা, পড়ে শোনাবো নাকি? শোনাও। স্নেহা সম্পূর্ণ চিঠি পড়ে শুনল। শেষের লাইনগুলো দুবার পড়ে তারপর বলল, এগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ এই লেখাগুলো মিথ্যা। সে চায় না আমরা দুজন সারা জীবন একসাথে ভালো থাকি, কিন্তু ওর চাওয়া না চাওয়ায় কি আসে যায়? কিন্তু ওর চাওয়া না চাওয়ায় কি যায় আসে বলো? আমরা তো সব সময় একসাথেই থাকবো, তাই না? আমির ফোন রেখে দিল। শরীফা কখন যে তার থেকে পিছনে এসে দাঁড়িয়েছে। মেয়েটার দুই চোখ ভর্তি জল। আমির অবাক হয়ে পড়ল, কি ব্যাপার? এই কথা বলে দু হাতে চোখের জল মুছে নিল সে। পুনরায় জল চলে এলো তার চোখে। সে আবার মুছতেই থাকলো। আমির কাছে এসে শরীফার কাঁধে হাত রাখলো, পুরুকুসকে বলল, কে বলেছে মরে গিয়েছে? আমি দেখতে ওলা আমালে থাইকা কাপড় দিয়ে থাইকা দিতে, আমালে কইটা আপনালে খবর দিতে। আমিরের হতাশ মন আরো হতাশ হয়ে উঠল। নিজের প্রতি বিব্রত বিতৃষ্ণায় বুক ভার হয়ে এলো। শুধু মানুষের প্রাণ নেওয়ার ক্ষমতায় কি তার আছে? কাউকে বাঁচানোর ক্ষমতা কি নেই? ইচ্ছা করলে কারো প্রাণ নেওয়া যায়, তাহলে ইচ্ছা করলে কাউকে প্রাণ দেওয়া যায় না কেন? দৃঢ় অপরাধবোধ আমিরকে ভেতর থেকে জোরে জোরে ধিক্কার দিচ্ছে কঠিনভাবে। সে জাবের সাহেবকে বাঁচাতে পারেনি, শরীফার মাকেও বাঁচাতে পারল না। কেন মনে হচ্ছে শরীফার মায়ের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী? শরীফার মায়ের কবর, তারপর জানাজা শেষ করতে অনেক সময় লেগে গেল। আমি শরীফাকে একটা নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করে গায়ে নিয়ে মাঝ শহরে নেমে এলো। তার দিশাদের মতো লাগছে, তোহাকে খুঁজে বের করতেই হবে। প্রথমেই সে গেল তোহাদের বাড়িতে, কিন্তু সেখানে কেউ নেই। বড় একটা তালা ঝুলছে দরজাতে। ঘড়িতে রাত 11টা বাজে। ঘরের সব জিনিসপত্র খুঁটিয়ে দেখছিল তোহা। হঠাৎ একটা ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটা স্নেহার ব্যক্তিগত। এখানকার সমস্ত কথাও খুব ব্যক্তিগত। সেই ডায়েরিটা কিছু অংশ পড়তে পড়তে কখন যেন তন্দ্রের মতো লেগে এলো। তন্দ্রের ঘরে তোহার স্বপ্ন দেখল। জাবির সাহেব এসে তোহার পাশে বসছেন। তোহা যে কি ভীষণ আনন্দ হলো বাবাকে দেখে। সে মৃদু হেসে বলল, কেমন আছো বাবা তুমি? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? জাবির সাহেব হাত বোলাচ্ছেন তোহার মাথায়। এত আরাম হচ্ছে। তোহা আবেশী কণ্ঠে বলল, তুমি কিন্তু মরার পর অনেক হ্যান্ডসাম হয়ে গেছো বাবা। উচ্চস্বরে হাসলেন জাবির সাহেব। হওয়ারই কথা, এইখানে এসে তোর মায়ের সাথে দেখা হয়ে গেছে। দুজন মিলে সারাক্ষণ গল্প গুজব করছি, খুব ভালো সময় কাটছে আমাদের। শুধু মাঝে মাঝে তোকে নিয়ে একটু দুশ্চিন্তা হয়। দুজনেই তোকে একলা রেখে চলে এলাম। তুই পৃথিবীতে কিভাবে আছিস তা তো আমরা জানি না। আমাকে
আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি এখানে ভালো আছি। আমির সাহেব আমার খুব খেয়াল রাখেন। ছেলেটা খুবই ভালো, তুই এক কাজ কর, ওকে বিয়ে করে ফেল। তোহা হালকা লজ্জা পেয়ে গেল এই কথায়। ধুর, কি যাতা বলছো, উনি তো বিবাহিত। জাবির সাহেব চুপ করে গেলেন। মনে হলো আমির যে বিবাহিত এই খবর শুনে তিনি দুঃখিত হয়েছেন। বাবা, এই বাবা, কথা বলছো না কেন তুমি? জাবের সাহেবের আর কোনো জবাব দিল না। তিনি কোথায় যেন চলে যাচ্ছেন। তোহা চেঁচিয়ে ডাকলো, বাবা, যেও না, আমার এখানে একা থাকতে খুব ভয় লাগছে বাবা, আমাকেও সাথে নিয়ে যাও। তোহার ঘুম ছুটে গেল, বুক ধরপক করছে, চোখের পানি জমে গেছে। বাবার কথা মনে পড়ায় ভীষণ কান্না পাচ্ছে। এইভাবে বাবা তাকে একা ফেলে কেন চলে গেল? যদি বাবা থাকতো তাহলে সে অন্তত তার কাঁধে মাথা রেখে কাঁদতে পারত। তার এখন এই পৃথিবীতে আপন বলতে কেউ রইল না। সে কিভাবে বাঁচবে এই একাকিত্ব নিয়ে? দরজার কাছে একটা চিঠি পাওয়া গেল। হঠাৎ নজরে পড়তে তোহা দ্রুত গিয়ে চিঠিটা তুলল। সেখানে লেখা, ভয়ের কিছু নেই, তোমার ক্ষতি করব না আমি, তবে কিছুদিন তোমাকে শাস্তি পেতে হবে। যে আমার অপছন্দের কাজ করে তাকেই আমি শাস্তি দেই। এক্ষেত্রে আমি মায়ের পেটের বোনকেও মাফ করিনি, আর তুমি তো খুন ছাড়। শাস্তিটা তোমার প্রাপ্য। এখান থেকে বের হওয়ার চেষ্টা করে লাভ নেই। আর চেঁচিয়ে গলা ফাটানো কোনো বুদ্ধিমানের কাজ হবে না, কারণ এটা সাউন্ড প্রুফ রুম। তুমি বরং বসে বসে আমাদের ছবিগুলো দেখো আর আমিরকে ভুলে যাওয়ার চেষ্টা করো, সেটাই তোমার জন্য মঙ্গলজনক। তোহা চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ থোয়া মেরে বসে রইল। তারপর ছিঁড়ে কয়েকটা টুকরো করলো। অসহ্য লাগছে তার সব কিছু, চিৎকার করে কাঁদতে মন চাইছে। তোহা কিছুক্ষণ রাগে মাথা চুল ছিল। তারপর হঠাৎ তার কিছু একটা মাথায় এলো। ছিঁড়ে ফেলা কাগজের টুকরোগুলো পুনরায় হাতে নিল সে। বিছনায় থাকা স্নেহার ডায়েরিটাও হাতে নিল। এই ডায়েরিটা পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ডায়েরিটার লেখাগুলো স্পষ্ট চোখে ভাসছে। এই তো, এই লেখার সাথে চিঠির লেখার কোনো মিল নেই। মনে হচ্ছে যেন দুটো আলাদা মানুষ লিখেছে। তো খুব ভালো করে পর্যবেক্ষণ করলো। তারপর সে স্নেহার ছবির দিকে তাকালো। এবার তার নজরে পড়ল আরও একটি টনক নড়ার মতো ব্যাপার। ছবিতে স্নেহার গলায় কোনো জমক দাগ নেই। অথচ যখন তোহার রেগে স্নেহার গায়ের উপর জুস ফেলে দিয়েছিল তখন খেয়াল করেছিল স্নেহার গলায় একটা কালো জন্মদাগ। তাহলে ছবিতে দেখা যাচ্ছে না কেন? তোহা উঠে পায়চারি করতে লাগলো। অনেক বড় একটা রহস্য কি উন্মোচন হয়ে গেছে তার সামনে, নাকি সে আজগুবি চিন্তা করছে? চিঠির টুকরোগুলো জড়ো করে আবারও পড়ল সে। এবার নজর আটকে গেল। এক্ষেত্রে আমি আমার মায়ের পেটের বোনকেও মাফ করিনি। এই লাইনটিতে স্নেহা এই কথা কেন লিখলো? আচ্ছা, তাহলে কি তোহা যা ভাবছে তাই? সে আসলে স্নেহা নয়? ছবিতে যাকে দেখা যাচ্ছে সে কি আসল স্নেহা, আমিরের আসল স্ত্রী? আর এই বাড়িতে যে আছে সে কি যমজ বোন? এমনটা হওয়া কি খুব অস্বাভাবিক? তোহার মাথায় সব জমট পাকিয়ে যাচ্ছে। যদি তাই হয় তাহলে আমিরকে এখনই সব জানাতে হবে। সে কি জানে কত বিরাট ধোঁকা হচ্ছে তার সাথে? কিন্তু তাকে জানানোর জন্য হলেও তোহাকে এই ঘর থেকে বের হতে হবে। সে কিভাবে বের হবে? দিশেহারার মতো সারা রাত গাড়ি এড়িয়ে খুঁজল আমির। রাতের শহর তার চষে ফেলল। তোহা নেই, কোথাও নেই। ভোর সকালে ক্লান্ত অবসন্ন শরীরটা নিয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল সে। একটা অদ্ভুত ধরনের স্বপ্ন এলো। এই ধরনের স্বপ্ন আজকাল রোজই দেখছে আমির। একটা ছোট্ট মেয়ে ডাকে তার ঘুম ভাঙে। মেয়েটি গাড়ির জানলায় ঠক ঠক করছে। আমির আড়মোড়া ভেঙে চশমাটি নিয়ে চোখে পড়তে দেখলো একটি মেয়ে চলে যাচ্ছে। আমির গাড়ির গ্লাস নামিয়ে ডাক দিল, এই মেয়ে দাঁড়াও। মেয়েটি ভয়াতুর দৃষ্টিতে তাকালো। আমির ডাকলো একবার, এদিকে এসো। ধীরে ধীরে কাছে এসে থতমত খাওয়া গলায় মেয়েটি বলল, ফুল নেবেন স্যার? তার গায়ে ময়লা একটি ফ্রক, হাত ভর্তি তাজা ফুল। ফুল বিক্রি করার জন্য তুমি আমার ঘুম ভাঙনি? সত্যি কথা বলো, কি সমস্যা? আপামনি বলছে আপনারা ডাকতে। আপামনি মানে স্নেহা? এই কথা বুঝতে অসুবিধা হলো না আমিরের। সে মঙ্গল গ্রহে হারিয়ে গেল। স্নেহা তাকে খুঁজে বের করবে? আমি সেটা জানে। স্নেহার এই বাড়িটা চাইলে বন্ধ করা যায়, কিন্তু আমির তা করবে না। সে স্নেহাকে প্রশ্রয়ে রাখতে চায়। আমির হাসলো। মেয়েটি বড় বড় চোখে তাকিয়ে রইল।
প্রথম দেখায় যাকে খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল, হাসার পর তাকে খুব চমৎকার মনে হচ্ছে। ছোট্ট মেয়েটি হাসি মুখে বলল, আপনার জন্য আপামনি ফুল পাঠিয়েছে। আমির ফুলগুলো হাতে তুলে নিল। থ্যাংক ইউ। তোমার আপামনিকে রাখো। স্নেহা আশেপাশে ছিল, হয়তো তাদের কথা শুনতে পাচ্ছে। সে এগিয়ে এলো এবার কোমরে হাত গুজে বলল, আমার নাম বলতে নিষেধ করেছিলাম। মেয়েটির মুখ মলিন হয়ে উঠল। ওর দোষ নেই, আমি জানতাম তুমি আসবে। কি করে জানলে? আমি যেখানে যাই তুমি ঠিক আমাকে খুঁজে বের করবে, এটার তো নতুন কিছু না। স্নেহা হাসি মুখে গাড়িতে উঠে বসল। মেয়েটির দিকে চেয়ে বলল, তোকে ধন্যবাদ। এই নে তোর গিফট। কিছু টাকা মেয়েটির হাতে দিয়ে সে খুশি মনে টাকাগুলো নিয়ে দৌড়ে গেল। আমির ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, সুন্দর। স্নেহার গালে হাত রেখে আমিরের দিকে তাকালো। চোখ দুটো কেমন লাল হয়ে ফুলে আসছে আমিরের, সারা রাত না ঘুমানোর কুফল। সে মনোরম হয়ে বলল, অনেক বেশি চিন্তা করছো মায়াকে নিয়ে। আমি দীর্ঘশ্বাস ছাড়ল। স্নেহা তার কাঁধে হাত তুলে পয়সা জোগানোর গলায় বলল, চিন্তা করো না, আমরা ওকে খুঁজে বের করব। তার আগে চলো কোথাও ব্রেকফাস্ট করি। তুমি কাল রাত থেকে না খেয়ে আছো। আমি নিজের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে লাগলো। শরীফার সাথে দেখা করে এসেছি, খুব ভালো মেয়েটা। আমি ভাবছি ওকে স্কুলে ভর্তি করাবো। তুমি কি বলো? তোমার ইচ্ছা। তুমি এসব মায়ার জন্য করছো, তাই না? তোমার মনে হচ্ছে মায়ের বাবাকে খুন করে তুমি অন্যায় করেছো। সেই অপরাধ বোধ থেকে বাঁচতে তুমি শরীফার মাকে বাঁচাতে চাই। সেই অপরাধ বোধ থেকে বাঁচতে তুমি শরীফার মাকে বাঁচাতে চেয়েছো, কিন্তু তাকেও বাঁচানো গেল না। তাই তোমার হতাশা আরো বেড়ে যাচ্ছে। যতক্ষণ মায়া তোমাকে মাফ না করবে ততক্ষণ এই হতাশা কাটবে না। আমি ঠিক বললাম তো? তুমি সব সময় ঠিক বলো, কিন্তু সে আমাকে কখনোই মাফ করবে না। স্নেহা মৃদু হেসে আমিরের কাঁধে মাথা রাখল। নিশ্চয়ই করবে। আমি জানি। স্নেহা কখনো ভুল বলে না, তাই আমিরের বিশ্বাস করতে মন চায় তার কথা। সত্যি কি এত বড় অপরাধের পরেও মা তাকে মাফ করবে? তোমার মনে আছে আমাদের বাড়ির বাগানেও এই বকুল ফুলের গাছ ছিল। একদিন তুমি একটা ফুলের মালা আমার বইতে রেখে দিলে, কিন্তু কোনোভাবেই স্বীকার করলে না যে ওটা তুমি রেখেছো। আমির গাড়ির গ্লাসের দিকে চেয়ে অগোছালো চুলগুলো ঠিক করতে করতে বলল, তারপর মাঝরাতে তুমি সেই বকুল ফুলের মালা আর সবুজ শাড়ি পরে আমার রুমে এসেছিলে। তোমার অনেক সাহস ছিল মায়া। কি বললে? মায়া? আমি থমকালো। অপরিচিত দৃষ্টিতে তাকাতেই উচ্চ শব্দে হেসে উঠল স্নেহা। হয়ে এলো আমিরের কণ্ঠস্বর। সরি স্নেহা। তোমার মাথা তো মায়ের ভূতে একদম জেগে বসেছে দেখছি। তুমি হাসছো কেন? তাহলে কি আমার কাঁদা উচিত? স্নেহা তার চোখের জল গড়িয়ে পড়ার আগেই মুছে নিল। দিনের বেলায় বাতি নিভিয়ে দেওয়ার পর ঘরটি অন্ধকারে হয়ে আসে। এই যেন একটি কবরস্থান। রক্ত হিম হয়ে আসার মতো নীরবতা চারিদিকে। হয়েছে দুর্বলতা বেশি অনুভব করছে তোহা। স্নেহার ডায়েরি কিছু পেজ পড়ার পর রেখে দিল। আপাতত ডায়েরি পড়তে ইচ্ছা করছে না তার। পেটে অসম্ভব ক্ষুধা যন্ত্রণা। তোহা কখনো না খেয়ে থাকতে পারে না। গত রাত থেকে এই পর্যন্ত এক ফোঁটা পানিও পেটে পড়েনি। এইভাবে কতদিন বাঁচতে হবে তাকে? আদৌ কি তাকে কখনো বের করা হবে এই মৃত্যুকূপ থেকে, নাকি এখানে তার জীবনের ইতি ঘটবে? হঠাৎ দরজার শব্দ হলো। কেউ তালা খুলছে। চাতক পাখির মতো উঠে বসলো তোহা। রাশাদ ভিতরে প্রবেশ করছে। তাকে দেখেই মুখে হাসি ফুটল। উতলা কণ্ঠে বলল, রাশেদ সাহেব, আমাকে এখান থেকে বের করুন প্লিজ, আমি আর পারছি না। আপনাকে নিয়ে যেতে এসেছি ম্যাডাম। থ্যাংক ইউ। আমির সাহেব নিশ্চয়ই বাড়ি ফিরেছি। আমি আগে ওনার সঙ্গে দেখা করতে চাই। ওনার সাথে আমার ভীষণ জরুরি একটা কথা আছে। রাশাদ থমথমে শীতল কণ্ঠে বলল, কেন? দেখা না হলে সে আমিরকে সত্যি কথা জানাবে কি করে? তাকে দেখা করতেই হবে আমিরের সাথে। এক ধাক্কায় রাশেদকে সরিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল সে, কিন্তু যেতেই পারল না বেশি দূর। দরজা চৌকাঠ পাড়ানোর আগেই রাশেদ বলিষ্ঠ হাতে তাকে ধরে ফেলল।
তোহা চিৎকার দিতে গেলেই রাশেদ তার মুখটা চেপে ধরল। তোহারাই ওড়না দিয়ে তার মুখ বাঁধল, তারপর জোর করে তাকে নিয়ে মইবে সানসেটের ওপরে উঠতে লাগলো। দেয়ালে ফুটো করে তৈরি হয়েছে গোপন রাস্তা, সেই রাস্তা দিয়ে ছাদে চলে যাওয়া যায়। কিন্তু রাশেদ তাকে নিয়ে ছাদে উঠছে কেন? ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার জন্য হয়তো। তোহাকে কি সত্যি জানে মেরে ফেলবে? অপরাধীর মতো মরতে হবে তাহলে। রাশেদ ছাদের মাথায় এসে থামলো। তোহা হাঁটু গেড়ে বসে পড়লো মেঝেতে। রাশেদ পকেট থেকে পিস্তল বের করে তোহার মাথায় ঠেকিয়ে রাখলো, যাতে সে কোনো রকম 19-20 করতে না পারে। এখানে একটা হেলিকপ্টার আসার কথা। রাশেদের কাজ শুধু অপেক্ষা করা। ব্যবসায়িক কাজ এই সাথে হেলিকপ্টার প্রায় নামে, সেই জন্য কেউ সন্দেহ করবে না। তোহাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেখান থেকে আমির কোনোদিনও তার হদিশও বের করতে পারবে না। তোহা থাকবে আমিরের নাগালের বাহিরে। কাজটি রাশেদের জীবনে ঝুঁকি নিয়ে করেছে। আমি জানতে পারলে তার মৃত্যু নিশ্চিত। রাশেদের ফোন বেজে উঠল। পিস্তলটা বাম হাতে ধরে রেখে ডানা হাত দিয়ে ফোন রিসিভ করে সে। হ্যালো ম্যাডাম। ওপাশ থেকে স্নেহা চাপা কণ্ঠে ভেসে এলো। ওকে ছেড়ে দাও, যেভাবে এসেছিলে সেভাবেই আবার বন্দি করে আসো। রাশেদ প্রশ্ন করতে নিয়েও থেমে গেল। স্নেহার মুখের ওপর কথা বলার সাধ্য তার নেই, তবু মৃদু কণ্ঠে বলল, বাড়িতে এভাবে রাখলে স্যার জেনে যাবে ম্যাডাম। জানবে না। আমি কিছু জানার আগে স্নেহা তাকে মেরে ফেলতে চায়, কিন্তু এত সহজে নয়। তিলে তিলে কষ্ট দিয়ে মারবে। তোহার প্রতি তার ক্ষোভ এখন আকাশ সম। তার আর মৃতদেহ দেখে আমিরকে কি অবস্থা হয় সেটাও জানার খুব ইচ্ছা। তার মৃতদেহ দেখে আমিরের কি অবস্থা হয় সেটাও জানার খুব ইচ্ছা। স্নেহার কণ্ঠে তীব্র হিংস্রতা প্রকাশ পাচ্ছে। রাশেদের ভয় হয়, আতঙ্ক নিয়ে প্রশ্ন করল, স্যার আপনাকে সন্দেহ করবে না তো ম্যাডাম? স্নেহা শীতলভাবে হাসল। সে তো চায় আমি সন্দেহ করুক। স্নেহা কত ভয়ঙ্কর হতে পারে সেটা তাকে জানতে হবে। তুমি চিন্তা করো না, তোমাকে বাঁচানোর সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি শুধু নিজের কথা ভাবছি না ম্যাডাম, আপনাকে নিয়েও ভাবছি। আমাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই তোমার। তুমি শুধু নিজের কাজ মনোযোগ দিয়ে করো। আপনি যা বলবেন তাই হবে। ভেরি গুড। রাশেদ স্নেহার জন্য জীবন দিতে পারে, সেখানে এতটুকু ঝুঁকি তার কাছে কোনো ব্যাপারে না। সে নিঃসন্দেহে স্নেহার আদেশ পালন করলো। তোহা দেখলো তাকে আবারও গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাওয়া হচ্ছে। আগের ঘরটিতে ধাক্কা মেরে ঠুকিয়ে তালাবদ্ধ করে দেওয়া হলো। তোহা চিৎকার করে বলল, আমার কি দোষ? আমি কি অন্যায় করেছি? কেন আমার সাথে এমন করছেন? রাগে যদি দরজার দেওয়ালে খামচাতে লাগলো তোহা। এত বড় বাড়িতেও কি তার আর্তনাদ শোনার মতো কেউ নেই? রেস্টুরেন্টে বসে রাশেদের সাথে কথা বলছে স্নেহা। আমি ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়েছিল। ফিরে এসে দেখলো স্নেহা ফোনটা নামিয়ে রাখছে। আমির চেয়ার টেনে বসতে বসতে প্রশ্ন করলো, কার সাথে কথা বললে? ফ্রেন্ড। স্নেহা অনেক কিছু অর্ডার করে ফেলেছে ইতিমধ্যে। সবাই আমিরের পছন্দের খাবার। আমির খুঁটিনাটি সম্পর্কে স্নেহার চেয়ে ভালো করে আর কেউ জানে না। প্রথমে আমি কফিতে চুমুক দিল। মায়াকে কিভাবে খুঁজবে সব ঠিক করেছো? চিন্তা করো না, তোমার নাগালের বাহিরে যেতে পারে এমন সাধ্য কারণ নেই। কারণে তোমার তো আছে। কিন্তু আমি কখনো তোমার নাগালের বাহিরে যাব না, এটা তুমি খুব ভালো করেই জানো। আমি জানলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি যাকে খুশি আমার নাগালে বাহিরে পাঠাতে পারো, এতটুকু ক্ষমতা তোমার আছে। তুমি কি বলতে চাইছো? আমি মায়াকে কোথাও লুকিয়ে রেখেছি? না, তা কেন বলবো? অস্বীকার করবে না, তোমার কথা শুনে সেটাই মনে হচ্ছে। স্নেহা রেগে যাচ্ছে। রাগলে তার নাকের ডগা তিরবির করে কাঁপে। চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে ঠিক যায়। আছে, স্বীকার করলাম। আমার মনে হয় মায়া বাড়িতেই আছে। তাকে ওখানে সবার আগে খুঁজলে কেমন হয়? ঠিক আছে, চলো আমার সাথে। যদি মায়াকে বাড়িতে পাওয়া যায় তাহলে তুমি যা শাস্তি দিবে আমি মানব। আর যদি ওকে না পাওয়া যায় তাহলে আমি তোমার বাড়ি থেকে চলে যাব। যে আমাকে অবিশ্বাস করে তার সাথে আমি থাকতে চাই না। আশেপাশের সব মানুষ অবাক হয়ে তাকাচ্ছে। স্নেহার চোখ ছলছল করছে। যে কোনো সময় চোখ ছাপিয়ে নামবে বর্ষণ। আমি এর পরিস্থিতি সামলাতে কমল গলায় বলল, আই এম সরি, আমি তোমাকে অবিশ্বাস করিনি স্নেহা। বসো। স্নেহা শান্ত হয়ে বসলো। আমির বলল, থাক, বাদ দাও, বাড়িতে খুঁজবো না। কেন খুঁজবে না? অবশ্যই খুঁজতে হবে। একবার যখন সন্দেহ করেছো
তখন সেটা ক্লিয়ার করতে হবে। কোনো সন্দেহ নেই, আমি বিশ্বাস করি তোমাকে। সত্যি তো? সত্যি। স্নেহা মিষ্টি হেসে বলল, এসো তাহলে খাইয়ে দেই তোমাকে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? গাঢ় একাকিত্ব আর বিষণ্ণতা ঘিরে ধরেছে তোহাকে। এই ঘরের বাথরুমে একটা ভেন্টিলেশন লাগানো, কোনোভাবেই যদি সেটা ভেঙে ফেলা যায় তাহলে হয়তো এখান থেকে পালানো সম্ভব, নতুবা এই মৃত্যু কোপে তার মৃত্যু নিশ্চিত। তোহা ঘর সংকোচে আছে, কি করবে সে? স্নেহার ডায়েরিটা নিয়ে বসলো কিছু সময়ের জন্য। কে জানি, তার মনে হচ্ছে যোগাযোগের সাথে এই ডায়েরি পড়লে অনেক সমস্যার সমাধান হতে পারে। আসলে কি তাই? কিছু অংশ পড়ার পর তোহা বুঝতে পারে এই ডায়েরিটি আসলে স্নেহার নয়, ডায়েরিটি অন্য কারো। জীবনে যখন প্রথম প্রেমে পড়েছিলাম তখন আমার বয়স মাত্র 16। কোনো অল্প বয়সে আবেগী প্রেম নয়, ভয়াবহ পাগলামি সেই প্রেম। তাকে না দেখলে একটা দিনও আমার ভালো কাটে না। সে ছিল আমার কিশোরী মনের কল্পনায় সর্বদা বিচরণকারী রাজকুমার। শয়নের স্বপ্নে তাকে নিয়ে চিন্তা করা ছিল আমার সবচেয়ে প্রিয় অভ্যাস। তাকে ভালোবাসার মধ্যেই যেন জীবনের সকল সুখ নিহিত। রোজ বিকেলে মিউজিক ক্লাসে আমি পিয়ানো বাজানো শিখতে যেতাম। সেখানেই তার সঙ্গে আমার দেখা। সে অন্যান্যদের ভায়োলিন বাজানো শেখাতো। পিয়ানো ক্লাস ফাঁকি দিয়ে ভায়োলিন ক্লাসে চলে যেতাম শুধু তাকে দেখার উদ্দেশ্যে। এভাবে ধরাও খেয়েছি অনেক। বাবা আমার সঙ্গীতের প্রতি এই আগ্রহ খুব একটা পছন্দ করলেন না। তিনি আমার পড়াশোনার দোহাই দিয়ে মিউজিক ক্লাসে যাওয়া বন্ধ করে দিলেন। তবে আমার ধারণা বড় আপুর কুমন্ত্রণায় বাবা এই কাজ করেছিলেন। ছোট থেকেই বাবা বড় আপুকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন। তার কথা মা বাবা দুজনেই পীরের মতো মানে। ছোটবেলা থেকেই তার যন্ত্রণায় আমার এই জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এতটাই অতিষ্ঠ যে আমি মাঝে মাঝে চাইতাম বড় আপু মরে যাক। নিজের এই অন্যায় চাহিদার জন্য নিজেকে ধিক্কার দিয়েছি কতবার, কিন্তু বড় আপুর প্রতি নিজের মনের এই ঘৃণা বিন্দুমাত্র কমাতে পারিনি, বরং তা যেন ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছিল। আমার বড় আপুর নাম সায়েদা মুস্তার স্নেহা। স্বভাবে আমি যতটা সাধারণ, আমার আপুর ঠিক ততটাই অসাধারণ। ছোটবেলা থেকে লক্ষ্য করেছি তার মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা প্রবল। সে যে কোনো মানুষের অতীত কেবল মুখ দেখিয়ে বুঝে ফেলতে পারে। তাই একটা মানুষ ভালো নাকি খারাপ এইটুকু বুঝতে তার কখনো অসুবিধা হয়নি। তার এই ক্ষমতা আশীর্বাদ নাকি অভিশাপ আমি জানি না, তবে আমার জীবনে তো কেবল সর্বনাশই বয়ে ছিল। মানুষের অতীত বুঝে ফেলার অপরাধে সে সমাজ থেকে নির্বাসিত হয়। কোনো মুখোশধারী মানুষ সামনে এলেই মুখের উপর সত্য উন্মোচন করা তার অভ্যাস। এভাবে সবার কাছে সে হয়ে উঠল চোখের বিষ। তাই একটা সত্য আমি ছোট থেকেই উপলব্ধি করে এসেছি, এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে নিজের অতীত, সবচেয়ে বেশি ভুলে থাকতে চায় নিজের অতীত। আমি আনাহিতা রশিদ ফিহা। বরাপুর অস্বাভাবিক ক্ষমতার কারণে আমার জীবনে ঘটে গেছে অনেকগুলো ঘূর্ণিঝড়, সেগুলোই আমি আজ লিখব। বাবা বরাপুর পরামর্শ শুনে কলেজ ছাড়া বাড়ির বাইরে পা রাখা আমার জন্য নিষিদ্ধ ঘোষণা করলেন। এটা আপু করেছিল শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য। সে দেখতে ভীষণ সুন্দরী। আমরা দুই বোন দেখতে একই রকম হলেও আমাদের মধ্যে একটা বিস্তর পার্থক্য হলো আমি কৃষ্ণাঙ্গী আর সে শ্বেতাঙ্গী। তার জন্য বিয়ের প্রস্তাব এলে যথাযথ কারণে তা সবসময় ভেঙে যেত, আর প্রত্যেকবারই সেই একই পাত্রপক্ষ আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাতো। এর প্রধান কারণ বড় আপুর সেই অস্বাভাবিক ক্ষমতা। আমাদের গ্রামের মানুষ মনে করতো আপুর ওপর জিনের আসর রয়েছে। পাড়া প্রতিবেশীরা তার নামে এসব গুজব রটিয়েছিল যে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত তাকে দেখলে ভয়ে শিউরে উঠত। আমার বাবা গ্রামের প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও কোনো কিছু আটকাতে পারলেন না, বরং বড় আপুকে ঘরবন্দি রাখতে হলো। সে ভীষণ পাগলামি করতো, মাঝে মাঝে তাকে শিকল দিয়ে বেঁধেও রাখা হতো। সে তার জীবন
সবচেয়ে বেশি ঘৃণা করতো আমাকে, কারণ তার চেয়ে অসুন্দর হওয়ার সত্ত্বেও বিয়ের জন্য সবাই আমাকেই পছন্দ করতো। সবাই বলতো আমার চেহারা নাকি একটা কোমল মায়া আছে, আর বরাপুর চেহারা ছিল ইস্পাতের মতো কঠিন। সে আমাকে এতটাই ঘৃণা করতো যে ছোটবেলায় একবার আমাকে পুকুরে ডুবিয়ে মারতে চেয়েছিল। রাগান্বিত হলেই সে আমাকে আঘাত করত। একবার ভয়ঙ্করভাবে সে আমার হাত কামড়ে রক্তাক্ত করে দিয়েছিল, সেই তাকে এখনও আমার হাতে আছে। এত কিছুর পরেও বাবা মা কখনো তাকে শাসন করেনি, তার সকল অন্যায়ের শাস্তি সবসময় আমাকে ভোগ করতে হয়েছে। অথচ সবচেয়ে বেশি অন্যায় আমার সাথেই হচ্ছিল। বাবা মা যখন স্নেহা আপুর কথা শুনে বিনা কারণে আমাকে ঘরবন্দি করে ফেললেন, আমার অবস্থা তখন পাগলের মতো হয়ে যায়। তাকে না দেখে আমি থাকবো কি করে, এই দুঃখে কাতর হয়ে উঠেছিলাম। তারপর হঠাৎ একদিন তুখোর গরমে খাকা করে মরুভূমির প্রান্তরে যেন সতেজ শীতল বৃষ্টি নামল। বাবা আমার জন্য হোম টিউটর ঠিক করলেন। সে অন্য কেউ নয়, আমির, আমার একমাত্র আসক্তি। সে বাড়িতে আসার পর থেকে আমার জীবনটাই বদলে গেল। পড়াশোনার প্রতি আগ্রহ অনেকটা বেড়ে গেল। দিনে 2 বার আমি তার কাছে পড়তে বসি। ওইটুকু সময় আমার জন্য স্বর্গীয়। একবার সকালে, আরেকবার সন্ধ্যায় সে আমাকে পড়ায়। সে থাকে আমাদের বাড়ির গেস্ট রুমে। আমার ঘর থেকে 10 মিনিটের দূরত্বে ঘর। বাগান পেরিয়ে যেতে হতো। কারণে অকারণে আমি সেখানে যাওয়ার ছুতো খুঁজতাম। সে হয়তো বুঝতেও পারে তার প্রতি আমার অনুভূতি, কিন্তু সে খুব বাস্তব জ্ঞান সম্পন্ন। আমার মতো আবেগী নয়। আমার প্রতি তার ভালোবাসা তৈরি হবে না জেনেও আমি নির্বিচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কখনো স্বপ্নেও ভাবিনি সেও আমার ডাকে সাড়া দিবে। আমি তার থেকে অপ্রত্যাশিতভাবে একটা প্রেমপত্র পেলাম। আমার ফিজিক্স বইয়ের মাঝখানে চিঠিটা রেখে দিয়েছিল সে। আমার জীবন ফুলের মতো রঙিন আর সুবাসিত হয়ে উঠল। দিন রাত এক করে সারাক্ষণ আমি শুধু সেই প্রেমপত্র পড়ি। সেটি হয়ে উঠল আমার জীবন শক্তি। তার সামনে যেতে আমার ভয়ঙ্কর লজ্জা হতো তখন। আমি যে মানুষটিকে চাই, সেও আমাকে একই রকমভাবে চায়। এর চেয়েও শ্রেষ্ঠ অনুভূতি আর কি হতে পারে? কিন্তু অভাগীর কপালে সুখ সয় না বেশি দিন। আমার মতো অভাগীর জন্য বিধাতা হয়তো সুখ নিষিদ্ধ করে দিয়েছিলেন। একদিন সে নিজে থেকেই আমাকে বলল, শোনো ফিহা, তুমি আমার ছাত্রী। আমার পক্ষে কখনো তোমাকে অন্য নজরে দেখা সম্ভব না। এই কথা আমি সরাসরি বলছি, কারণ তোমাকে বুঝতে হবে তুমি আমাকে নিয়ে যেটা চিন্তা করো সেটা অসম্ভব। আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। অসম্ভব কষ্টে চারিদিকে সব অন্ধকার দেখতে পেলাম। এইটুকু পড়ার পর ডায়েরিটা বন্ধ করে ফেলল তোহা। ফিহার অনুভূতি যেন সে নিজের মন দিয়ে অনুভব করতে পারছে। তার খারাপ লাগছে ফিহা নামের অচেনা মেয়েটির জন্য। তোহা শত অন্যায় করার পরও তার বাবা মা সবসময় তার পক্ষই নিত। বোঝাই যাচ্ছে এর পেছনে কোনো রহস্য আছে। হয়তো স্নেহা তার আত্মহত্যিক ক্ষমতা দিয়ে নিজের বাবা মাকে ভয় দেখিয়ে রেখেছিল। স্নেহার বাবা মায়ের এমন কোনো অতীত কি আছে যা স্নেহা গোপনে রেখেছিল, আর বিনিময়ে তারা স্নেহার সব অন্যায় মেনে নিয়েছিল? তাহলে আমিরের ব্যাপারটা কি? সে কেন ফিহাদের বাড়িতে হোম টিউটর হিসাবে গেল? তার তো এমন চাকরির কোনো প্রয়োজন ছিল না। উত্তর জানতেই তোহা পুনরায় ডায়েরি পড়তে শুরু করলো। সেদিন থেকে তার সঙ্গে পুরোপুরি কথা বলা বন্ধ করে দিলাম আমি। তার ঘরের চারপাশেও যেতাম না। বাবাকে বলে দিলাম আমার জন্য নতুন টিউটর খুঁজতে। আমি কোনোভাবেই আমির স্যারের কাছে আর পড়বো না। বাবা আমার কথা কখনো মানতেন না, কিন্তু এই ব্যাপারটা মেনে নিলেন, কারণ বড় আপুরও এতে সম্মতি ছিল। আর আপু যেখানে হ্যাঁ বলেছে, আমার বাবারও সেখানে হ্যাঁ বলা বাঞ্ছনীয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, আমির স্যার বাড়ি আসার পর থেকে বড়াপুর আচরণ খুব বদলে গেল। সে সবসময় সেজে গুজে থাকতো আর ফুরফুরে মেজাজ নিয়ে ঘুরত। তাকে আমি আমির স্যারের ঘরে আশেপাশে ঘুরঘুর করতে দেখতাম। তাদের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে এমন সম্ভাবনা আমার কখনো মনে উকি দেয়নি, কিন্তু আমি বিরাট ভ্রান্তির মধ্যে ছিলাম। সেদিন আমির স্যারের থেকে ওই সব কথা শোনার পর আমার মনে হয়েছিল আমির স্যার ওই প্রেমপত্র ইচ্ছে করে লিখেছিলেন শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য। এভাবে আমার মন নিয়ে খেলার অধিকার তো তাকে কে দিয়েছে? একদিন মাঝরাতে আমি বড় আপুকে সবুজ শাড়ি পরে সেজে গুজে বের হতে দেখলাম।
সে আমির স্যারের ঘরের দিকে যাচ্ছিল। আমার সারা রাত ঘুম এলো না, বালিশে মুখ গুজে ভীষণ কাঁদলাম। বড় আপু এসেছিল ভোর সকালে। আমার আর আপুর ঘর পাশাপাশি হওয়ায় সে যখনই বের হতো কিংবা ঢুকতো আমি টের পেয়ে যেতাম। তাদের মধ্যে সেদিন কী হয়েছিল সেটুকু বোঝার মতো জ্ঞান আমার আছে। আমির স্যারের প্রতি তীব্র অভিমানে আমি তাকে ঘৃণা করতে লাগলাম সেদিন থেকে। তারপর হঠাৎ একদিন আমি জানতে পারলাম ফিজিক্স বইয়ের গুজে রাখা চিঠিটা আমির স্যারের পক্ষ থেকে আসেনি। সেই চিঠি লিখেছিল আমার বড় আপু। আমির স্যারের প্রতি আমার সংবেদনশীল অনুভূতি বুঝতে পেরেই সে এই গ্রহিত কাজটি করেছিল। আমাকে কষ্ট দেওয়াই তার আসল উদ্দেশ্য। ছোটবেলা থেকে এসে এইসব করে পৈশাচিক আনন্দ পায়। তাহলে এতদিন আমি বিনা কারণে আমির স্যারকে ঘৃণা করেছি? তার তো আসলে কোনো দোষই ছিল না। আমাকে সে ভালোই বাসেনি, এটা তো তার দোষ হতে পারে না। কিন্তু সেদিন রাতের ঘটনা আমি ভুলে যেতে পারলাম না। আমির স্যার আমার মায়াতে আটকায়নি, আটকে ছিল বরাপুর রূপে। কিছুদিনের মধ্যে আমির স্যারের সাথে স্নেহা আপুর বিয়ে ঠিক হয়ে গেল। আমি কখনো স্বপ্নেও ভাবিনি বাবা শুধু এই কারণেই আমির স্যারকে বাড়িতে এনেছিল। আমাকে পড়ানো তো শুধু একটা বাহানা ছিল মাত্র। আসল কারণ হচ্ছে বরাপুর সাথে আমির স্যারের বিয়ে। আর সেই বিয়েতে আমির স্যারেরও কোনো অমত নেই। আমি দুঃখিত হলাম, একদম ভেঙে পড়লাম। একবার তো মনে হলো কেন তাকে ভালোবেসেছিলাম, তাকে ভালোবাসার অপরাধে নিজেকে শেষ করে দিতে মন চাইল। বিয়ের দিন যত ঘনিয়ে আসতে লাগলো ততই আমার হতাশা বাড়তে লাগলো। আমি ঠিক করলাম কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাব। এই বিয়ে নিজের চোখে দেখা অন্তত আমার পক্ষে সম্ভব না। কিন্তু তখনও একটা নিগুড় সত্য আমার অজানা ছিল। একদিন মা আর বড় আপুর কথোপকথন আড়ি পেতে শুনে জানতে পারলাম বড় আপু অন্তঃসত্ত্বা, কিন্তু তার সেই বাচ্চাটি আমির স্যারের নয়। সেদিন মাঝরাতে বড় আপু যখন সবুজ শাড়ি পরে আমির স্যারের ঘরে গিয়েছিল তখন আমির স্যার তাকে তাড়িয়ে দেয়। অতৃপ্ত আকাঙ্ক্ষা মেটাতে বড় আপু সেই রাতে রাশেদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। রাশেদ ছিল আমাদের হাবিলদারের ছেলে, ঢাকায় পড়াশোনা করত, মাঝে মাঝে গ্রামে আসতো। সে স্নেহা আপু প্রেমে উন্মাদ ছিল, তাকে পাওয়ার জন্য সব করতে প্রস্তুত ছিল। কিন্তু স্নেহা আপু তাকে শুধুই ব্যবহার করেছিল। সব কিছু আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল সেদিন। আমির স্যারের কেন আপুকে বিয়ে করতে বাধ্য সেটাও বুঝতে পারলাম। কিন্তু তার প্রতি এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দিব না। আমার বয়স তখন অল্প, আবেগের তীব্রতা অনেক বেশি, বুঝ কম। আমি করে ফেললাম একটি দুঃসাহসিক পল।